নাফিসা, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ভালো আছো? ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। কালকে আমরা কি পড়েছিলাম সেটা কি মনে আছে কিছু? নাফিসা? ইয়েস ম্যাম। হ্যাঁ গতকালকে নবম অধ্যায় হ্যাঁ নবম অধ- নবম গতকালকে নবম অধ্যায় পড়ানো হয়েছে। হ্যাঁ, সেখানে তো প্রবীণদের কথা ছিল, ছিল না? তো সেই প্রবীণ কাদেরকে বলা হচ্ছে? 60 বা 65 বয়সের পর একজন মানুষকে প্রবীণ বলা হয়। হ্যাঁ, আজকে 60 ঊর্ধ্ব বয়সের ব্যক্তিকে প্রবীণ বলা হয়। ম্যাম, আপনার সাউন্ড অন অফ হচ্ছে। আমার সাউন্ড অন অফ, আচ্ছা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, তুমি বলো কি কি সমস্যা। ম্যাম, প্রশ্নটা শুনতে পাইনি। আচ্ছা, প্রবীণদের কি কি সমস্যা হয়, তারা কি কি সমস্যার সম্মুখীন হন? খাবারের, চিকিৎসার, কালকে যে আমরা পড়লাম ভুলে গেছো? তারপর ভুলে গেছো? আমি বলবো? হ্যালো, আমি বলবো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, প্রথমটা হলো পারিবারিক ভাবে তারা সমস্যার সম্মুখীন হন, অর্থনৈতিক, শারীরিক, ঠিক আছে? তারপরে আছে সামাজিক ও সাংস্কৃতিক, আর লাস্টেরটা হলো মনস্তাত্ত্বিক। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে বাসায় একটু পড়তে হবে, ঠিক আছে? নালে কিন্তু সমস্যা। আজকে আমরা ম্যাম। দশম অধ্যায় দেখব। দশম অধ্যায়ে কি আছে? বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায়টা পাঠ করলে আমরা কি কি বলতে পারবো, শিখতে পারবো, বর্ণনা করতে পারবো, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? যৌতুকের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যৌতুকের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, যৌতুক নিরোধ আইন ব্যাখ্যা করতে পারবো, যৌতুক প্রতিরোধ সমাধানে সামাজিক আন্দোলনের পরামর্শ পদক্ষেপ বর্ণনা করতে পারবো, বাল্যবিবাহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, আর তারপরে আছে বাল্যবিবাহের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বাল্যবিবাহ নিরোধ আইনের ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখবো? বাংলাদেশে বেশ কিছু সামাজিক সমস্যা রয়েছে, আর আমরা সবাই কোথায় বাস করি? সমাজে, তাই না? তাহলে সমাজে ইয়েস কি কি ম্যাম। সমস্যা রয়েছে দেখো। প্রথমটাই হলো দারিদ্র, তারপরটা হলো জনসংখ্যা স্ফীতি, তারপরটা হলো নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা, তারপরটা আছে বাল্য বিবাহ। তাহলে দারিদ্র তো আমাদের সমাজের প্রধান সমস্যা। তারপর আছে জনসংখ্যা স্ফীতি, আমাদের জনসংখ্যা হারও বেশি। নিরক্ষরতা, এখনো অনেকেই আছে যাদের অক্ষর জ্ঞান নাই, তাদেরকে বলা হচ্ছে নিরক্ষর। তারপর আছে কুসংস্কার, আমরা বিভিন্ন ধরনের কুসংস্কার বিশ্বাস করে থাকি, এটাও হলো একটা সামাজিক সমস্যা। ঠিক আছে, তারপরে আছে যৌতুক, তাই না? আমাদের যৌতুক কখন নেওয়া হয়? বিয়ের সময় কনে পক্ষ বা বরপক্ষ বা বরপক্ষ কনে পক্ষের কাছ থেকে যে অর্থ দাবি করে বা গ্রহণ করে তাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। এটা খুব একটা খারাপ জিনিস, ঠিক আছে? এই যৌতুক প্রথাটা কিন্তু অনেক দিন আগে থেকে চলে আসছে, ঠিক আছে? এবং যৌতুক এখন একটা সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। যৌতুক দেওয়াও যাবে না, যৌতুক নেওয়াও যাবে না।
ঠিক আছে। তারপরে আমরা কি দেখি, যৌতুক একটা কি প্রাচীন প্রথা, এটা অনেক দিন থেকে হয়ে চলে এসছে। প্রাচীন চীনে, চীন, চীন শোনেই, চীন একটা দেশের নাম। এই প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত। বিয়ের পরে কি করতো, কনে স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত। এথেন্সেও বিয়ের পরে কনে স্বামীর ঘরে যৌতুক হিসেবে অর্থ সম্পদ নিয়ে যেত। সেখানে যৌতুক গ্রহণকে বলা হতো সামাজিক মর্যাদা। বর্তমানে বাংলাদেশেও কি হচ্ছে, এই যৌতুক প্রথা চালু হয়ে গেছে, তাই না? বিয়ের সময় বরকে কি করা হয়, অর্থ দেওয়া হয়, সম্পত্তি দেওয়া হয়, নানা ধরনের মূল্যবান আসবাবপত্র, সরঞ্জাম দেওয়া হয়। কিন্তু এইগুলো দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, এবং এর জন্য কি হয়েছে, আইন করা হয়েছে যাতে যৌতুকটা কি করা হয়, বন্ধ করা যায়। সেই জন্যই এটার জন্য আইন করা হয়েছে। তারপরে কি বলতেছে, যে যৌতুক প্রথাকে বলা হয় একটি সামাজিক ব্যাধি। এটা সমাজের একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। অনেক দারিদ্রতার কারণে অনেক এই সমস্যার সৃষ্টি হয়েছে। দারিদ্রতার কারণেই বরপক্ষ কনেপক্ষের কাছে কি করে, অর্থ সম্পদ দাবি করে। আর কনের পিতা যদি কি হয়, অর্থ সম্পদ ব্যবহার করে বর প্রতিষ্ঠা লাভ করতে যায়। অনেক সময় অনেক কনের পিতামাতা অনেক অর্থ সম্পদ, তখন তারা কি করে, সেই ছেলেকে যদি অর্থ সম্পদ বিপুল পরিমাণ দিয়ে থাকে, সেটাও কিন্তু কি যৌতুক, যৌতুকের আওতায় পড়বে। ঠিক আছে। তারপরে কি আছে, বাংলাদেশে অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে কি দেয়, বিপুল অঙ্কের যৌতুক দেয়। এবং ধনী পিতামাতাদের ধারণা যে যৌতুকের কারণে তাদের স্বামীর ঘরে তাদের মেয়ে, যে স্বামীর ঘরে যে বউ হয়ে যাবে, তাহলে ওটা তো আরেকজনের মেয়ে, তা সেই মেয়ে কি থাকবে, অনেক সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে। সেই জন্য তারা কি করে, যৌতুক দিয়ে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই কারণেও যৌতুক প্রথা কি হচ্ছে, সমাজে গভীর ভাবে বাসা বাঁধে, যে যৌতুক দিতেই হবে। অর্থ সম্পদ, সরঞ্জাম এগুলো না দিলে আমার মেয়ে পরের সংসারে গিয়ে ভালো থাকবে না। কিন্তু এটা দেওয়া অন্যায়। যৌতুক নেওয়াও যাবে না, যৌতুক দেওয়াও যাবে না, এই দুইটাই সমান অপরাধ। তারপরে কি দেখি, বাংলাদেশের যৌতুক প্রথার কম বেশি প্রচলন আছে সব সমাজে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে সমস্যার, নানা ধরনের সমস্যা হচ্ছে, তাই না? বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, সেখানে যদি যৌতুক না দেওয়া হয়, সেখানেও কিন্তু সেই মেয়েরা কি হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়, অনেক সময় সেই নারী কি হয়, অনেক ভাবে মানসিক অত্যাচার হয়, তাকে নানান ধরনের অত্যাচারে অত্যাচারিত করা হয় এই যৌতুকের কারণে। এই যৌতুক প্রথা যাতে বন্ধ করা যায়, সেই জন্য সরকার কর্তৃক কি হয়েছে, বিভিন্ন ধরনের আইন করা হয়েছে, সেই সাথে জরিমানারও ব্যবস্থা করা হয়েছে। আর এই যৌতুকের জন্য কি কি হয় দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম, দাম্পত্য কলহ, নির্যাতন, নারী নির্যাতন, স্ত্রী হত্যার মতো জঘন্যতম অপরাধ হয়ে থাকে। আর সমাজে কি হয়, সেই সাথে দারিদ্র, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্য বিবাহ, বহু কিছুর মূলে রয়েছে এই যৌতুক। সেই জন্য এই যৌতুক আমরা নিবও না, দিবও না, এই দুটাই হলো সমান অপরাধ। তারপরে আমরা কি দেখি, যৌতুক নিরোধ আইন। দেখো এবার আইনটা কি আছে, দেখো মুসলিম পারিবারিক আইনে বিয়ের মোহরানা যৌতুক হিসেবে গণ্য করা হয় না। এছাড়া বিয়ের সময় 500 টাকা পর্যন্ত উপহার দেওয়া যাবে। এর বেশি যদি উপহার হিসেবে নিয়ে যাওয়া হয় বিয়ে বাড়িতে, সেটাকেও কিন্তু যৌতুক হিসেবে গণ্য করা হয়। তারপরে কি আছে, যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়। কত সালে? সাজিদ শুনতে পাচ্ছ? কত সালে যৌতুক নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন করা হয়? কত সালে? 1980 সালে। 1980 সালে। আর এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে 1 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা তাকে কি দিতে হবে, অর্থদণ্ড দিতে হবে। ঠিক আছে। যদি কেউ 5,000 টাকা দিয়ে দেয় অর্থদণ্ড, তাহলে তাকে আর কারাদণ্ডে দণ্ডিত হতে হবে না। তারপরে কি আছে, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে, সেক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা হবে। আর যৌতুক দাবি করে তবে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে। যে যৌতুক নিবে তার জন্য একই শাস্তি, যে যৌতুক দাবি করবে তার জন্য একই শাস্তি।
তারপর আমরা দেখি কি 1986 সালে এই যৌতুক নিরোধ আইনটাকে আবার সংশোধন করা হয়। 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় এবং 1986 সালে আবার এই যৌতুক নিরোধ আইনটাকে কি করা হয়, সংশোধন করা হয়। সংশোধন করে কি হচ্ছে, এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড হবে। এবং 1983 সালে নারী ও শিশু নির্যাতন যদি করা হয় সেক্ষেত্রেও আইন করা হয়েছে। তারপরে দেখি যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজে ব্যাপক সমস্যার সৃষ্টি করে। এই প্রথার কুফল থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে কি করতে হবে, সচেতন হতে হবে। আমাদের সবাইকে একমতে এক সিদ্ধান্তে পৌঁছতে হবে যে আমরা যৌতুক নিব না, এই যৌতুকটাকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক আছে। এবং এই যে একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এটাকেও দূর করার দায়িত্ব কর্তব্য আমাদের সকলের প্রচেষ্টা আমরা এই যৌতুক প্রথাটাকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে পারবো। এবার দেখি যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন। কি কি সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে দেখো। সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ, যেমন অশিক্ষা, দারিদ্র্য, নারী নির্যাতন, নারী অপহরণ, বিবাহ বিচ্ছেদ, এইগুলো ঘটনা প্রতিদিন চলছে। এসব ঘটনার অধিকাংশের পেছনে রয়েছে কি, যৌতুকের দাবি। আর যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অবশ্যই শিক্ষিত হতে হবে, তারপরে আইনজীবী, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, সদস্য, উন্নয়ন কর্মীদের সহায়তা গ্রহণ করতে হবে এবং শিক্ষিত মানুষ যারা আছে তাদের সহায়তা নিতে হবে, আইনজীবী যারা আছে তাদের সহায়তা নিতে হবে। এই সব লোকদের সহায়তা নিয়ে এই যৌতুকটাকে কি করতে হবে, যাতে একজন আরেকজনের কাছ থেকে যৌতুক না নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং সেই সাথে সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব ও সচেতনতা। তারপরে কি আছে যে যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হলে সামাজিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এই সংগঠন যৌতুকের কারণে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে, তাদের অসহায়ত্ব এবং আইনি সহায়তাও তারা দিয়ে থাকবে। সেই সাথে জনগণকে কি করবে, সচেতন করবে। এর জন্য আমরা কি করতে পারি, র্যালি করতে পারি, পদযাত্রা করতে পারি, যৌতুক বিরোধী সভা করতে পারি, তারপরে হলো আমরা কি করতে পারি, টেলিভিশনে, তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা যৌতুক বিরোধী যদি কোনো প্রোগ্রাম দিই সেটাও কি হবে, মানুষ সচেতন হবে। এরপর হলো বাল্য বিবাহ, তাই না। আমরা কি জানি যে বিবাহের ক্ষেত্রে মেয়ের বয়স হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতে হবে। এই বয়সের পরে একজন ছেলে বা মেয়েকে বিবাহ দেওয়া যাবে এবং সে হবে বিবাহযোগ্য, কিন্তু এর আগে যদি বিবাহ দেওয়া হয় সেটাকে বলা হবে বাল্য বিবাহ। এবং এই বাল্য বিবাহ একটা কি সামাজিক সমস্যা, কারণ আমরা জানি কি 0 থেকে 18 বছর পর্যন্ত সকলকে শিশু ধরা হয় এবং এই শিশু যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সে কি হবে, মানসিক, শারীরিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই বাল্য বিবাহ রোধ করার জন্য আমাদের সবাইকে কি করতে হবে, সচেতন থাকতে হবে। তারপরে কি আছে যে বিয়ের জন্য আইন অনুমোদিত সবচেয়ে বয়সের চেয়ে উভয় যদি কম বয়সে হয় তাহলে সে বিয়েকে বাল্য বিবাহ হয়। তাহলে বাল্য বিবাহ হচ্ছে 18 বছরের নিচে যদি কারো বিয়ে হয়, আবার ছেলেদের ক্ষেত্রে 21 বছরের যদি নিচে কারো বিয়ে হয় তাহলে সেটাকে বাল্য বিবাহ বলে গণ্য করা হবে। বাংলাদেশে বাল্য বিবাহের প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। আমরা দেখি বিভিন্ন গ্রামে, শহর অঞ্চলের চেয়ে গ্রামে কি করা হয় যে অল্প বয়সে মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হয়। এর একটাই কারণ হলো দারিদ্রতার কারণে এই বাল্য বিবাহের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। শুধু দারিদ্র্যের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তার অভাবেও বাল্য বিবাহের প্রবণতা দেখা দেয়, ঠিক আছে। বাল্য বিবাহের পেছনে বাবা মা কিংবা দাদি নানি সহ অন্যতম কারণ। অনেক সময় যারা অনেকে গ্রামের লোকজন আছে তারা কি বলে যে আমি আমার নাতনির বিবাহ দেখে যেতে চাই। এই সব কারণেও কিন্তু বাল্য বিবাহ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে বাল্য বিবাহের প্রভাব, প্রতিরোধ ও আইন। যে কোনো জিনিসের কখন আইন তৈরি করা হয়, যে যখন সেটার পরিধি বেড়ে যায় তখন তার পিছনে
তার জন্য কি করতে হয়, আইনের ব্যবস্থা নিতে হয়, আইনের আশ্রয় নিতে হয়। তাহলে কি বলছে, আমাদের দেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বেঁধে দেওয়া হলেও এর পূর্বে মেয়েদের বিয়ে হতে দেখা যায়। এক্ষেত্রে ছেলে মেয়েদের মানসিক ও শারীরিক পরিপক্কতা আসার পূর্বে তারা বাবা মা হয়ে যায়। এতে করে কিশোরী মেয়েটি শারীরিক অপুষ্টিজনতায় ভুগে থাকে। কিছুক্ষণ আগে আমি বললাম যে 18 বছরের নিচে সে একজন শিশু, তার পরিপক্কতা হয়নি, এই বয়সে যদি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলে সেই মেয়েটিরও যেমন সমস্যা হয় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে, তদ্রূপ যে ছেলেরও বাল্য বিবাহ দেওয়া হয় সেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আইনের ব্যবস্থা নেওয়া হয়। তারপরে আছে কি, শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় অবশ্যই শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষিত হলে তারা সচেতন হবে এবং এই বাল্য বিবাহের সাথে তারা আর জড়িত হবে না এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে তারা জানতে পারবে। তারপরে কি আছে, বাল্যবিবাহ নিরোধন 2017 অনুযায়ী বাল্যবিবাহ একটি কি অপরাধ। বাল্যবিবাহকে বলা হচ্ছে একটি অপরাধ এবং কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অপরাধ করলে তাকে 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং বা উভয় দণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। কোন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে এই আইন অনুযায়ী 1 মাস কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি কোনো বাল্যবিবাহের অনুষ্ঠান সম্পাদন বা পরিচালনা করলে 2 বছরের কারাদণ্ড হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখলাম, যে বাল্য বিবাহটা কি, যৌতুকটা কি, তাই না? এর মাধ্যমে আমরা নিজেরা সচেতন হব, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা সচেতন করার চেষ্টা করব। আমিনুর, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে যৌতুকটা কি একটু বলতে পারবে? 18 বছরের নিচের শিশুদের বিবাহকেই যৌতুক বলে। আগে প্রশ্নটা শোনো, যৌতুক কাকে বলে? যৌতুক যৌতুক কাকে বলে? হ্যালো আমিনুর, শুনতে পাচ্ছ না? মেয়ে পক্ষ থেকে হ্যাঁ, ছেলে পক্ষের কাছে কোনো টাকা পয়সা বা আসবাবপত্র দেওয়াকে যৌতুক বলে। তাই বর পক্ষ কোন পক্ষের কাছ থেকে যদি কোনো অর্থ সম্পদ দাবি করে থাকে, সেটা বর পক্ষ যদি দাবি করে কিংবা কনে পক্ষ যদি দাবি করে, সেটা কিন্তু যৌতুক হবে। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, এবার হলো কামিনী। কামিনী, আঞ্জুম। জি ম্যাম। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আচ্ছা, তাহলে বাল্য বিবাহটা কি বলতে পারবে? ম্যাম, বাল্য বিবাহ কি? হ্যাঁ হ্যাঁ, বাল্য বিবাহটা কি বলো, মানে কি বাল্য বিবাহটা কখন বলা হয় যেটা বাল্য বিবাহ? যে বিয়েতে বর ও কনে উভয়ই শিশু বা বর ও কনের মধ্যে যে কোনো একজন শিশু, তাকে বাল্য বিবাহ বলে। হ্যাঁ, তাহলে শিশু আমি বুঝবো কি করে? নিশ্চয় তার একটা বয়স আছে, বয়সটা বলতে হবে। আম, ছেলেদের ক্ষেত্রে কত বয়স, 18 মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়স? 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলেদের মধ্যে যদি বিবাহ দেওয়া হয় তাকে বাল্য বিবাহ বলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তাই না, ছেলে অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়ে উভয়েই বাল্য 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 হয়ে থাকে, মানে তাদের বিবাহের উপযুক্ত না। আবার অনেক সময় দেখা যায় যে ছেলের বয়স বেশি, মেয়ের বয়স কম, সেটাও কিন্তু বাল্য বিবাহ ধরা হবে। ঠিক আছে, বোঝা গেছে কথা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এখন কি কি অর্পিতা, অর্পিতা শুনতে পাচ্ছ? হ্যালো অর্পিতা, নাফিসা, নাফিসা শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমাদের কি কি সামাজিক সমস্যা আছে একটু বলো তো।
সামাজিক সমস্যাটা বলো, কি কি সামাজিক সমস্যা আছে? যৌতুক, বাল্য বিবাহ ইত্যাদি। যৌতুক প্রথমেরটাই তো বললে না, প্রথমে হলো দারিদ্র, দারিদ্র থেকেই এগুলো শুরু হয়েছে, বাল্য বিবাহ, তারপরে যৌতুক, ঠিক আছে? তাহলে প্রথমে হলো দারিদ্র, তারপর হলো জনসংখ্যাস্ফীতি, তারপরেরটা হচ্ছে কি বাল্য বিবাহ, যৌতুক প্রথা, কুসংস্কার, ঠিক আছে? এইগুলোকে একত্রে বলা হচ্ছে সামাজিক সমস্যা, ঠিক আছে? এবং এই সমস্যাগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবো? আমরা সচেতনতার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, নাকি? তাই তো? ইয়েস ম্যাম। হ্যাঁ। আচ্ছা, আজকে তো এই ক্লাসটা কি ক্লাস ছিল তোমাদের? সম্ভবত ইংরেজি, তাই না? না অঙ্ক? ম্যাম গণিত। গণিত। আচ্ছা, আর আমার ছিল পরের পিরিয়ডে। তাহলে পরের পিরিয়ডে হবে তোমাদের হচ্ছে ইংরেজি বা গণিত যে কোনো, আর আমি আজকে প্রথম ক্লাস নিলাম একটু সমস্যার কারণে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সবাই ভালো থাকবে। অ্যাসাইনমেন্ট তো আজকে জমা দেওয়ার ডেট, তাই না? ম্যাম আজকে কি 3টা ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্লাসই হবে। আচ্ছা ম্যাম। আর আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট, ঠিক আছে? ম্যাম 1 তারিখে ম্যাম না? 1 তারিখে। 1 তারিখে না 30 তারিখে? ম্যাম দেওয়া আছে যে 1 তারিখে। আচ্ছা, 1 তারিখে দেওয়া থাকলে 1 তারিখে, তাহলে আজকে রেডি হয়েছে কিনা সেটা অ্যালার্ট করার জন্য বলা হলো, ঠিক আছে? ম্যাম রেডি হয়েছে। হ্যাঁ, ওটা রেডি করার জন্য আজকে বলা হলো, দিবে হলো কালকে জমা, ঠিক আছে? আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করবে। সবাই ভালো থাকো। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।